হাই ফ্রেন্ডস, এবং আজ আরো একবার ওয়েলকাম তোমাদের এক্সাম প্রিপারেশন 2.0 ইউটিউব চ্যানেলে। এবং আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ওপর আমরা ক্লাস করব, যাকে আমরা পলিটি বলি। তাই তো, আমরা পলিটি বলি। তো আমাদের পলিটিরও যে সিরিজ, আমাদের অলরেডি হিস্ট্রি সিরিজ শুরু হয়ে গেছে, আমাদের পলিটি সিরিজও শুরু হচ্ছে পাঁচশো প্লাস কোশ্চেন চ্যালেঞ্জে। এমসিকিউ অবশ্যই, এখানে কিন্তু এমসিকিউ হবে। তোমার যদি মনে হয় যে ডিটেলস ক্লাস করার আমার প্রয়োজন আছে, তাহলে তোমরা এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের আন্ডারে, যেখানে ডিটেলস কনসেপচুয়াল ক্লাস, ক্ল্যারিটি, কনসেপ্টের ক্ল্যারিটি তৈরি করা হচ্ছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। এটা কিন্তু অ্যাজ এ প্র্যাকটিস জাস্ট ফর এমসিকিউ নিয়ে আলোচনা হবে। চারটে অপশন দেওয়া হবে এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা হবে। চারটে অপশন আর তার অ্যান্সার নিয়ে আলোচনা হবে। এবং তোমাদের যদি মনে হয় যে কেন হলো, এটাকে কিভাবে পড়া উচিত, তোমার যে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসের প্রয়োজন হয়, যেটা একদম অরিজিনাল ফ্রেশ ক্লাস, সেই ক্লাস যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে 9088969137। তোমরা সেখানে রেকর্ড ভার্সনে জয়েন করতে পারো, কিংবা লাইভ ক্লাস জয়েন করতে পারো, কিংবা তোমরা অফলাইন ব্যাচ জয়েন করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম প্রিপারেশন 2.0, এছাড়াও দেখো নিচে লেখা আছে এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে এক্সাম 100। তো আমরা আজকে এমসিকিউ করবো, 25টা এমসিকিউ করবো রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 1। এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস, এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসের এই শুক্রবার ধুন্ধুমার কাণ্ড ঘটতে চলেছে গোটা ভারতবর্ষে একসঙ্গে, গোটা বাংলাকে সাক্ষী রেখে এই শুক্রবার ধুন্ধুমার অঙ্কের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছে এসজি স্যার। 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, তোমরা প্রত্যেকে জানো। সেই মেরি ক্রিসমাসের দিন সকাল 10টা থেকে 25শে ডিসেম্বর তোমাদের চলবে। সরাসরি এসডি স্যার তোমাদের সাথে থাকবে। এবং সেই দিন কি হবে, এনটিপিসি চ্যালেঞ্জ করব আমরা, এনটিপিসি সিবিটি 1 কে। এবং কি চ্যালেঞ্জ করব, 100টি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে। এবং এর সাথে তোমাদের প্র্যাকটিস ক্লাসও থাকবে, তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং এই যে পুরো প্রোগ্রামটার নাম কি, পুরো প্রোগ্রামটার নাম হচ্ছে নিজেই নিজের সান্তা। তো কোনোভাবেই ভুল করবে না, 25শে ডিসেম্বর নিজে নিজের সান্তা প্রোগ্রামটা দেখবে। কোথায় চলবে প্রোগ্রামটা, এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসের ইউটিউব চ্যানেল রয়েছে, এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস, তার ইউটিউবে তোমরা লাইভ দেখতে পারবে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এই পিডিএফটা যদি তোমার নিতে হয়, এই ভিডিওর আন্ডার পিডিএফ, তাহলে জিকে এক্সাম 100-এ চলে যাবে টেলিগ্রামে, সেখানে তোমরা পিডিএফ পাবে। এছাড়া আমাদের ফলো করতে পারো ফেসবুক বা ইউটিউবে এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস হিসেবে। এছাড়া আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ 8961901475, 9088969137, এবং 8777029244। আমাদের অফলাইন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা জানো যে আমাদের অফলাইন ব্যাচ হাউসফুল হয়ে গেছে। কল্যাণীর ব্যাচে আমাদের আর কোনো জায়গা নেই। কল্যাণীতে এই মুহূর্তে তোমাদের ওয়েটিং ব্যাচে নাম লেখানো হচ্ছে, ওয়েটিং ব্যাচ, অর্থাৎ তোমরা ওয়েটিং করবে। হাউসফুল, সম্পূর্ণভাবে হাউসফুল হয়ে গেছে কল্যাণীর ব্যাচ। তো তোমরা ওয়েটিং করতে পারো। এবং তোমরা যদি ফ্রেশ ব্যাচ জয়েন করতে চাও, তাহলে তোমরা বারুইপুরের সেন্টারে চলে আসতে পারো। বারুইপুরের সেন্টার, যেটা জানুয়ারি 2021 থেকে চালু হবে। দেখতেই পাচ্ছ যে ম্যাথ লেখা আছে এসডি স্যার, এবং ইংলিশ রয়েছে সুমন স্যারের। জিকে জিআই পরবর্তী 1 মাসের মধ্যে অ্যাড করা হবে। এরপরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের, প্রথম কোশ্চেন পড়ছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধান দাবি করে কোন সালে? প্রথম সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে কোন সাল? অপশন আছে 1929, অপশন আছে 1935, অপশন আছে 1919, অপশন আছে 1947। কিন্তু কোনটা অ্যান্সার হবে? আমরা প্রত্যেকেই জানি জনগণের দ্বারা প্রথম সংবিধানের জন্য যে আওয়াজ ওঠে, দাবি ওঠে, সেটা কিন্তু আসে 1935 সালে। ক্লিয়ার? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সভার প্রথম অধিবেশন, সংবিধান তখন তৈরি হয়নি, তো সভা তৈরি হবে, সংবিধান তৈরি হবে, এরকম একটা হিসাব করা হচ্ছে। তো সেই সংবিধান সভার প্রথম অধিবেশন হয় কত সালে? কি আছে, 1946-এর 9 ডিসেম্বর আছে, 1947-এর 16 ডিসেম্বর, নাকি 1949-এর 26 আগস্ট, নাকি 1950-এর 26 ডিসেম্বর? কোনটা প্রথম সংবিধানের প্রথম অধিবেশন শুরু হয়, অধিবেশন হয় কবে? এটা কিন্তু হয় 1946 সালের 9 ডিসেম্বর। অপশন এ, 1946 সালের 9 ডিসেম্বর। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতের জাতীয় পতাকা গণপরিষদের দ্বারা গৃহীত হয় কবে? ভারতের জাতীয় পতাকা আছে, যে জাতীয় পতাকা, গণপরিষদ, একটা পরিষদ গঠন করা হয়েছিল, যেটা গণপরিষদ, সেটা দ্বারা গৃহীত হয়েছে কবে? সেটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু
1947 সালের 22শে জুলাই, 1947 সালের 22শে জুলাই। অপশন দেখা আছে 20 আগস্ট, 26শে ডিসেম্বর, 22শে জুলাই আছে 1950, কিন্তু এগুলো কোনোটাই হবে না। আমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু 1947 সালের 22শে জুলাই। তখন আমরা স্বাধীনতা পাইনি, তার কিছুদিন মধ্যে স্বাধীনতা পাবো। সেই সময় জাতীয় পতাকা গণপরিষদের দ্বারা গৃহীত হয়। এরপরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? একটু আগেই বললাম যে সংবিধান তৈরি হবে, তার জন্য আমাদের সভা তৈরি হয়েছে। তো তার প্রথম যে অধিবেশন, তার সভাপতিত্ব কে করেন? রাজা গোপালাচারী, নাকি জওহরলাল নেহরু, নাকি বি.আর. আম্বেদকর, নাকি সচ্চিদানন্দ সিংহ? কে করেন? সেটা করেন কিন্তু সচ্চিদানন্দ সিংহ। সচ্চিদানন্দ সিংহ তিনি কিন্তু সংবিধান সভার প্রথম সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেন? সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি বি.এন. রাও, নাকি জওহরলাল নেহরু, নাকি মহাত্মা গান্ধী? এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে কি, তোমরা নিজেরাও জানো, সেটা হবে কিন্তু জওহরলাল নেহরু। অপশন সি, জওহরলাল নেহরু। এই কথা বলতে বলতে আরো একবার মনে করিয়ে দিই যে আমাদের নতুন অফলাইন ব্যাচ চলে এসেছে, যেটা এক্সাম প্রিপারেশন এবং এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসের যৌথ প্রযোজনায়, যেটা কল্যাণীতে হয়েছে এবং বারুইপুরেও হবে। কল্যাণী এবং বারুইপুর, কল্যাণীর ফার্স্ট ব্যাচ সম্পূর্ণভাবে হাউসফুল হয়ে গেছে, তোমরা ওয়েটিং এর জন্য নাম লেখাতে পারো। এছাড়া বারুইপুরের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার 9088969137। এরপরের প্রশ্ন, সংবিধান সভা গৃহীত সংবিধানে কে সভাপতি হিসাবে স্বাক্ষর করেন? সংবিধান যে সভা, এটা সবার হয়ে গেছে, সভা হবে। সংবিধান সভার গৃহীত সংবিধানে যে সংবিধান হয়েছে তার সভাপতি হিসাবে কে স্বাক্ষর করেন? বি.আর. আম্বেদকর, নাকি জওহরলাল নেহরু, নাকি রাজেন্দ্র প্রসাদ, নাকি বি.এন. রাও? এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বারবার বলে দিচ্ছি, অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরের প্রশ্ন, হচ্ছে সংবিধান রচনা খরচা কমিটির সভাপতি, খরচা নয়, এটা হবে খসড়া। খসড়া মানে ওই, মানে যেটাকে প্রিভিউ বলে, যেটাকে বলে প্রিভিউ। সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, নাকি সচ্চিদানন্দ সিং? এবং এই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। এরপরের প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? দুর্দান্ত কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, যে সংবিধান কবে গৃহীত হয়, সংবিধান গৃহীত হয় কবে, স্বাক্ষর হয়েছে ওই দিনে, সেদিন থেকে গৃহীত হলো। সেটা কি 1949 17ই অক্টোবর, নাকি 1949 14ই নভেম্বর, নাকি 1949 26শে নভেম্বর, নাকি 1950 26শে জানুয়ারি? এটা তো নয়, এটাও নয়, এটাও নয়। আমাদের অ্যান্সার কি হবে? 1949 26শে নভেম্বর। এরপরে তারপরে যেটা 26শে জানুয়ারি হয়েছিল 1950 সালে, সেটা ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। এরপর, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 1950 26শে জানুয়ারি, না 1950 26শে জানুয়ারি নভেম্বর, নাকি 1949 26শে নভেম্বর, নাকি 1947 22শে জুলাই? তো আমরা একটু আগেই বললাম যে গৃহীত হয়েছে কিন্তু 1949 26শে নভেম্বর, আর ভারতীয় সংবিধান কাজ করা শুরু করেছে কিন্তু 1950 26শে জানুয়ারি থেকে। 1950 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এবং তোমাদের জন্য জানিয়ে রাখি, সেই দিনই কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবস চালু হলো। সেই দিন থেকে, সেই দিনই সংবিধান কার্যকর হলো এবং প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হলো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি ধারা ও তফসিল আছে? 450টি ধারা 12টি তফসিল, না 400টি ধারা 12টি তফসিল, নাকি 395টি ধারা 8টি তফসিল, না 350টি ধারা 10টি তফসিল? এবং এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন ক, 450টি ধারা
12টি তপশিল, 450টি ধারা, 12টি তপশিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি, কত সালে সংবিধানে 42তম সংশোধন গৃহীত হয়? 42তম সংশোধন আমরা জানি, খুব বিখ্যাত এই 42তম সংশোধনটা কত সালে গৃহীত হয়? আমাদের প্রশ্ন হচ্ছে 1966, 1976, 1980 না 1978? সঠিক অ্যান্সার কিন্তু 1976 সাল। সংবিধানের ক্ষেত্রে বলা হয় এই সংশোধন অনেক ক্ষেত্রে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই সংশোধন খুব ইম্পর্টেন্ট, 42তম সংশোধন। পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে? বর্তমানে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে? 6টি না 8টি না 9টি না 10টি? এবং এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু 6টি। এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে আমাদের? 6টি কিন্তু আমাদের মৌলিক অধিকারের কথা কিন্তু বলে রাখা হয়েছে। এর পরের প্রশ্ন, বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়? আগে মৌলিক অধিকার ছিল কিন্তু এখন আর মৌলিক অধিকার নয়। সমতার অধিকার, নাকি শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার, নাকি বাক স্বাধীনতার অধিকার, নাকি সম্পত্তির অধিকার? মৌলিক অধিকার নয়, অর্থাৎ মৌলিক মানে আমার যেটা প্রাইম, যেটা বিষয়টা থাকা উচিত, যেটা প্রাইম আমার অধিকার থাকা উচিত, সমতার অধিকার কিন্তু সেটা প্রাইম, সব জায়গায় সমান অবশ্যই। শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার, এটাও কিন্তু আমাদের প্রাইমের মধ্যে পড়ছে। বাক স্বাধীনতা, এটাও কিন্তু প্রাইম। বাট প্রাইম জিনিসটা নয়, সম্পত্তির অধিকার, এটা কিন্তু প্রাইম নয়। আর আমার 9 প্রশ্ন করেছে, সুতরাং এক্ষেত্রে অ্যান্সার কি হবে? সম্পত্তির অধিকার। পরের কোশ্চেনে যাওয়ার আগে আরো একবার তোমাদের মনে করিয়ে দিই যে এই শুক্রবার ধুমধুমার কাণ্ড ঘটতে চলেছে গোটা বাংলায় একসাথে। ম্যারাথন অঙ্কের ক্লাস, তোমরা জানো প্রায় এসডি স্যার ম্যারাথন অঙ্কের ক্লাস নিয়ে আসে, তো আবার ম্যারাথন অঙ্কের ক্লাস এবং এই বছরের শেষ ম্যারাথন অঙ্কের ক্লাস নিয়ে এসডি স্যার তোমাদের সাথে সরাসরি থাকবে। এবং এই দিনের যে ম্যারাথন অঙ্কের ক্লাস থাকবে তোমাদের কিসের ওপর? চ্যালেঞ্জ ছুড়ে দেবে সৌদীপ স্যার তোমাদের এনটিপিসি সিবিটির 1 এর ওপর। তোমরাও এই চ্যালেঞ্জটা কতটা নিতে পারবে দেখা যাক। 100টি গুরুত্বপূর্ণ অঙ্কের চ্যালেঞ্জ থাকবে তোমাদের জন্য এবং সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাস থাকবে। এবং এই গোটা পরিকল্পনাটা হবে যে প্রোগ্রামকে সামনে রেখে, সেটা হলো নিজেই নিজের সান্তা। তোমরা জানো 25শে ডিসেম্বর সকলের জীবনেই সান্তা চলে আসে। তোমার জীবনেও কি সান্তা আসবে? তুমি কি তোমার পরিবারের কাছে সান্তা ক্লজ হয়ে দেখা দিতে পারো? 25শে ডিসেম্বর 10টা থেকে সেটারই প্রয়োগ হবে। এটা কোথায় চলবে? এইটা সরাসরি চলবে এসডি স্যার কম্পিটিটিভ ইউটিউব ক্লাসে। এবং আমাদের অফলাইন ব্যাচ, ম্যাথ এবং ইংলিশের উপর অফলাইন ব্যাচ এসডি স্যার এবং সুমন স্যার নেবেন। কল্যাণীতে থাকবে 20 ডিসেম্বর থেকে শুরু, বারুইপুরে থাকবে জানুয়ারি থেকে। তোমার জন্য বলে রাখি, ম্যাথের এবং ইংলিশের প্রথম ব্যাচ কল্যাণী হাউসফুল হয়ে গেছে, তোমরা ওয়েটিং ব্যাচের জন্য নাম লেখাতে পারো। আমাদের এই আজকে যে টোটালটা পড়াবো, এরপর আরো অনেক কোশ্চেন পড়াবো, সেই টোটাল পিডিএফ কোথায় পাবে? জিকে এক্সাম 100 পাবে টেলিগ্রামে, আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস। এবং নাম্বারগুলো আছে 8961901475, 9088969137 এবং 8770292444। চলো আবার পরের কোশ্চেনে যাই। সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? একটু আগে আমরা বললাম না কোন জিনিসটা আর আমাদের মৌলিক অধিকার নয়, তো সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। কততম জিনিসে চেঞ্জ হয়েছে? 42 নাকি 44? 42, 44 না 78 না 71? তোমরা প্রত্যেকেই জানো যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয়েছে। কোথায়? 44তম যে সংশোধন হয়েছে, সেই 44তম সংশোধনে এটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? পরের কোশ্চেন, বর্তমানে সম্পত্তির অধিকার, তাহলে সম্পত্তির অধিকার তো মৌলিক অধিকার থাকলো না, তাহলে কিসের অধিকার? সেটা কি বাক স্বাধীনতার অধিকার? সেটা কি তোমার বাক স্বাধীন, দাঁড়া এক সেকেন্ড, কোথায় গেল এটা, উড়ে যায় কেন? সেটা কি বাক স্বাধীনতার অধিকার, নাকি সেটা মৌলিক অধিকার, না আইনি অধিকার, না সামাজিক অধিকার? এটা কিন্তু আমি একটু আগেই বলছিলাম, যেমন মৌলিক অধিকার থেকে বাতিল প্রথমে ছিল কিন্তু সম্পত্তির অধিকার, কিন্তু পরে বাতিল হয়েছে। বাক স্বাধীনতার সাথে সম্পত্তির কোনো গল্পই নেই। সামাজিক অধিকার আর আইনি অধিকারের মধ্যে অনেকে গন্ডগোল করে ফেলবে, কিন্তু সম্পত্তির অধিকার, আমার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবো, এটা পাবো কি পাবো না সেটা তোমার কিন্তু কি অধিকারের মধ্যে পড়ছে?
এইটা তো সম্পূর্ণভাবে আইনি অধিকারের মধ্যে পড়ছে। তুমি তোমার আইন মোতাবেক ব্যাপারটাকে, সম্পত্তির যে অধিকার সেটা তুমি আইন মোতাবেক রেডি করতে পারো। এর পরের কোশ্চেন, ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? ভারতের নাগরিকত্ব আইন সেইটি কত সালে প্রবর্তিত হয়? অপশন আছে 1960, 1962, 1954 এবং 1955। কোন সালে ভারতের নাগরিকত্ব আইন প্রবর্তিত হয়? ভারতের নাগরিকত্ব আইন প্রবর্তিত হয় কিন্তু একদম ঠিকই ধরেছো, 1955 বা 1955 সালে। ভারতের নাগরিকত্ব আইন কিন্তু 1955 সালে প্রবর্তিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে? কোন পার্টে রয়েছে নির্দেশমূলক নীতি? পার্ট 4 না 3 না 2 না 1? কোন পার্টে আছে নির্দেশমূলক নীতি? সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে নির্দেশমূলক নীতি কিন্তু আছে পার্ট 4-এ। পার্ট 4-এ রয়েছে নির্দেশমূলক নীতি। এর পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের নাগরিকত্ব কততম ধারায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভারতীয় প্রজাতন্ত্রের নাগরিকত্ব কততম ধারায় রয়েছে? 5 থেকে 11তম ধারা, নাকি 14 থেকে 18তম ধারা, নাকি 12 থেকে 35 হবে, নাকি 36 থেকে 51 হবে? এবং এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু তোমার হবে 5 থেকে 11তম যে ধারা আছে আমাদের, সেই ধারায় নাগরিকত্ব ব্যাপারটাকে নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কততম ধারায় রয়েছে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কততম ধারায় রয়েছে? 5 থেকে 11, নাকি 14 থেকে 18, না 36 থেকে 51, না 12 থেকে 35? এবং এই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কি হবে? 12 থেকে 35 ধারায় কিন্তু রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? কতগুলি মৌলিক কর্তব্য আছে আমাদের? 10টি, 12টি, 11টি, না 8টি? আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হবে 11টি। আমরা প্রত্যেকেই জানি যে 11টা মৌলিক কর্তব্য এই মুহূর্তে রয়েছে আমাদের 11খানা। এর পরের প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি সংবিধানের কততম ধারায় রয়েছে? নির্দেশমূলক নীতি 14 থেকে 18, 12 থেকে 35, 36 থেকে 51, না 5 থেকে 11? এটা কিন্তু আছে কোথায়? 36 থেকে 51তম ধারায় এটা কিন্তু আমাদের আছে, যে নির্দেশমূলক নীতি রয়েছে, যেটা সংবিধানের ধারায় রয়েছে, যেটা 36 থেকে 51 ধারায় রয়েছে। এর পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কততম পার্টে রয়েছে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কততম পার্টে রয়েছে? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, না 1 নম্বর? কোন পার্টে রয়েছে মৌলিক অধিকার রয়েছে কিন্তু পার্ট 3-তে রয়েছে। তাহলে পার্ট 3-তে কিন্তু রয়েছে মৌলিক অধিকার। পরের প্রশ্ন, নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে আমাদের যে সাধারণ নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো আমাদের, তুমি জানোই তো, এটা তো আমাদের অনেকগুলো দেশের সংবিধানকে মিলিয়ে মিশিয়ে আলোচনা করে তারপর সংবিধান বানানো হয়েছে। তো ইংল্যান্ডের থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, না অস্ট্রেলিয়া থেকে যে নির্বাচন করতে হবে আমাদের দেশে, এই যে পদ্ধতি, নির্বাচনের যে পুরো পদ্ধতিটা, সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? ইংল্যান্ডের থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। এবার ইংল্যান্ড থেকে যদি নেওয়া হয় আমাদের কি যেন বলে নির্বাচনের ধারা, তাহলে নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, না অস্ট্রেলিয়া? তোমাদের জন্য বলে রাখি, যেরকম ভাবে আমাদের নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে, তেমনি নাগরিক পদ্ধতিটাও কিন্তু আমাদের ব্রিটিশদের থেকে নেওয়া, অর্থাৎ ইংল্যান্ড থেকে কিন্তু নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, মৌলিক কর্তব্যটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে নাগরিকত্ব গেল ইংল্যান্ড থেকে নেওয়া হলো, ওইটা নেওয়া হলো ইংল্যান্ড থেকে, নির্বাচনটা নেওয়া হলো। তাহলে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য যেগুলো আছে, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, না অস্ট্রেলিয়া? না, এই ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সংবিধান তোমার জানো বিশ্বের, ভারতের, এবং সেটা কিন্তু
এই মৌলিক কর্তব্য যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাশিয়া থেকে নেওয়া হয়েছে। চলো পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা আরো একবার মনে করিয়ে দিই যে এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের তত্ত্বাবধানে এই শুক্রবার ধুমধুমার ম্যারাথন অফ দ্য ক্লাস রয়েছে 25শে ডিসেম্বর ঠিক ঠিক সকাল 10টা থেকে এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে নিজেই নিজের সান্তা প্রোগ্রামে নজর রাখবে। চ্যালেঞ্জ করা হবে এনটিপিসি সিবিটি 1 কে, 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তার সাথে প্র্যাকটিস ক্লাস তোমাদের থাকবে। অফলাইন ব্যাচে জয়েন করতে হলে ম্যাথ বা ইংলিশে তোমরা কল্যাণী বা বারুইপুর সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য দেখো উপরে তিনটে নাম্বার দেওয়া আছে। তো এরপরে যেটা আছে তোমাদের উত্তরপত্র রয়েছে, তোমার উত্তরপত্র তোমাদের নিজেরা সলভ করে নিতে পারো এখান থেকে। তো আজ এটুকুই, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল, আগামী দিন কোনো এক ভিডিওই। টিল দেন, টাটা, বাই বাই, শুভরাত্রি।